বিসমিল্লাহির রহমানির রাহিম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান দ্বাদশ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। আলোচ্য বিষয় তড়িৎ বিশ্লেষণ। দ্বাদশ অধ্যায় থেকে এটি আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের শিক্ষণফল, অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কি তা বলতে পারবে, তড়িৎ বিশ্লেষ্য ও অবিশ্লেষ্য পদার্থ সম্পর্কে জানতে পারবে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, তড়িৎ প্রলেপন কি তা জানতে পারবে এবং তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। কোনো দ্রবণের মধ্যে বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। অর্থাৎ কোনো একটি পদার্থকে পানির সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করার পর সেই দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে পদার্থটির অণুগুলো ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত হয়। এই পদ্ধতিটিকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলি। যেমন সালফিউরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করলে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন আয়নটি হচ্ছে ধনাত্মক এবং সালফেট আয়নটি হচ্ছে ঋণাত্মক। অনুরূপভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়নে বিভক্ত হয়। উপরের চিত্রে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখানো হয়েছে। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে কপার আয়ন এবং সালফেট আয়ন উৎপন্ন হয়। এখানে কপার আয়নগুলো হচ্ছে ধনাত্মক এবং সালফেট আয়নগুলো হচ্ছে ঋণাত্মক। এ পর্যায়ে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে জানব। যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। অর্থাৎ কোনো একটি পদার্থ বিগলিত অবস্থায় যদি বিদ্যুৎ পরিবহন করে তাহলে সেই পদার্থটিকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি। উপরের চিত্রে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখানো হয়েছে। তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশল সম্পর্কে এই চিত্রটির মাধ্যমে আমরা ভালোভাবে জেনে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পাত্রে প্রথমে পানি নেওয়া হয়েছে, এরপর সেই পানির মধ্যে কপার সালফেট দিয়ে দেওয়া হয়েছে। এতে করে এখানে কপার সালফেটের একটি দ্রবণ তৈরি হয়েছে এবং এই দ্রবণের মধ্যে কপার ও সালফেট আলাদা হয়ে দুটি আয়ন তৈরি করেছে। কপার আয়নগুলো হচ্ছে ধনাত্মক এবং সালফেট আয়নগুলো হচ্ছে ঋণাত্মক। এরপর এই দ্রবণের মধ্যে দুইটি তামার দণ্ড ডুবিয়ে দেওয়া হয়েছে। তো এই তামার দণ্ড বা কপারের দণ্ড দুটির সাথে কিছু তার সংযুক্ত করে সেই তারকে ব্যাটারির দুই প্রান্তে যুক্ত করে দেওয়া হয়েছে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তারের মাধ্যমে যে দণ্ডটি যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। আমি আবারও বলছি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তারের মাধ্যমে যেই দণ্ডটি যুক্ত করা হয় তাকে বলা হয় অ্যানোড এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে তারের মাধ্যমে যেই দ্বন্দ্বটি যুক্ত করা হয় তাকে বলা হয় ক্যাথোড। এখানে এই দ্বন্দ্বটি হচ্ছে ক্যাথোড এবং এই দ্বন্দ্বটি হচ্ছে অ্যানোড। এখন সুইচ অন করে দিলে এখানে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে আর এই বিদ্যুৎ প্রবাহের ফলে
কপার আয়ন এবং সালফেট আয়নগুলো দুই দিকে গমন করতে থাকে। যেহেতু কপার আয়নগুলো ধনাত্মক, সেহেতু ঋণাত্মক দণ্ড দ্বারা এগুলো আকৃষ্ট হয়। অনুরূপভাবে সালফেট আয়নগুলো ঋণাত্মক হওয়ার কারণে ধনাত্মক দণ্ডের দ্বারা আকর্ষিত হয়। কপার আয়নগুলো ক্যাথোড দ্বারা অর্থাৎ ঋণাত্মক দণ্ড দ্বারা আকর্ষিত হয়ে এখানে চলে আসে এবং এইখান থেকে ইলেকট্রন গ্রহণ করে এই কপার ধাতুগুলো এই দণ্ডের সাথে লেপ্টে যায় বা দণ্ডের সাথে মিশে যায়। এতে করে এই দণ্ডটি অর্থাৎ ক্যাথোডটি ক্রমান্বয়ে পুরু হতে থাকে বা মোটা হতে থাকে। অপরপক্ষে সালফেট আয়ন যেগুলো রয়েছে, এই সালফেট আয়নগুলো এখানে আসার পর এইখান থেকে কপারের সাথে এরা যুক্ত হবে, অর্থাৎ এখানে ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে কপারের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সেগুলো আবার পানিতে দ্রবীভূত হয়। এভাবে কপার সালফেটের যেই ঘনত্ব সেটি কিন্তু এই দ্রবণের মধ্যে অক্ষুণ্ণ থাকে। কিন্তু এখানে যে দণ্ড দুটি নেওয়া হয়েছে, এই কপার দণ্ডের পরিবর্তে যদি কোনো নিষ্ক্রিয় দণ্ড নেওয়া হয়, সেক্ষেত্রে কপার আয়নগুলো ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয়ে এখানে আস্তরণ সৃষ্টি করে, কিন্তু সালফেট আয়নগুলো এখানে এসে বিক্রিয়া করার মাধ্যমে অক্সিজেন গ্যাস বুদবুদ আকারে উড়ে যায় এবং পানিতে কপার সালফেট পুনরায় তৈরি হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তড়িৎ বিশ্লেষণের কলাকৌশল। এ পর্যায়ে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ সম্পর্কে জানব। যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না এবং তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে। অর্থাৎ কিছু কিছু পদার্থ আছে যেই পদার্থগুলো পানিতে মিশ্রিত করার পরেও, অর্থাৎ পানির সাথে এটিকে মিশিয়ে দেওয়ার পরেও এখানে কোনো আয়ন তৈরি হয় না, অর্থাৎ ওই পদার্থটি ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়নে বিশ্লিষ্ট হয় না, এর ফলে এরা বিদ্যুৎ পরিবহনও করতে পারে না। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হচ্ছে চিনির দ্রবণ, গ্লিসারিন, কেরোসিন ইত্যাদি। এরপর আমরা জানব আয়ন সম্পর্কে। জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অণুগুলো বিয়োজিত হয়ে ধনাত্মক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। এই তড়িৎগ্রস্ত কণাগুলোকেই বলা হয় আয়ন। আয়ন দুই প্রকার, যথা ক্যাটায়ন এবং অ্যানায়ন। ক্যাটায়নগুলো ধনাত্মক তড়িৎগ্রস্ত, যেমন সোডিয়াম আয়ন, কপার আয়ন, জিঙ্ক আয়ন। আর অ্যানায়ন যেগুলো রয়েছে, সেই অ্যানায়নগুলো হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। উদাহরণ হচ্ছে ক্লোরাইড আয়ন, সালফেট আয়ন, হাইড্রোক্সাইড আয়ন ইত্যাদি। অর্থাৎ আমরা আগের উদাহরণেও দেখেছিলাম কপার সালফেট সেটি পানির মধ্যে দ্রবীভূত হয়ে কপার আয়ন তৈরি করে এবং সালফেট আয়ন তৈরি করে। তো এই ক্ষেত্রে এই যে তড়িৎগ্রস্ত হচ্ছে কপার কণা, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত হচ্ছে, অপরপক্ষে সালফেট কণা ঋণাত্মক চার্জযুক্ত হচ্ছে, এই কণাগুলোকেই তখন আমরা আয়ন বলবো। কপার কণাকে তখন আমরা কপার আয়ন বলবো এবং সালফেট কণাগুলোকে বলবো সালফেট আয়ন। তো ধনাত্মক যেগুলো সেগুলোকে বলা হয় ক্যাটায়ন, আর যেগুলো ঋণাত্মক আয়নযুক্ত সেগুলোকে বলা হয় অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষ্য নিয়ে বিজ্ঞানী আরহেনিয়াস একটি মতবাদ দিয়েছেন। সেই মতবাদের বিষয়বস্তুগুলো আমরা এ পর্যায়ে জেনে নেওয়ার চেষ্টা করব। আরহেনিয়াসের মতবাদের প্রথম বিষয়, 1881 সালে তিনি দেখিয়েছিলেন সকল অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় যৌগিক পদার্থকে তরলে দ্রবীভূত করলে তা আয়নিত হয়ে সমপরিমাণ ধনাত্মক ও ঋণাত্মক আয়নযুক্ত আয়নে পরিণত হয়। অর্থাৎ যদি আমরা পানির মধ্যে অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় কোনো পদার্থকে দেই, তাহলে সেগুলো দ্রবীভূত হয়ে যাবে, দ্রবীভূত হয়ে সেখান থেকে আয়ন তৈরি হবে। সেই আয়নগুলোর অর্ধেক হবে ধনাত্মক এবং অর্ধেক হবে ঋণাত্মক। 2 নম্বর যে মতবাদ সেটি হচ্ছে আয়নগুলো বিক্ষিপ্ত অবস্থায় তরলে ঘুরে বেড়ায়। অর্থাৎ ওইখানে যে দ্রবণটি তৈরি করা হচ্ছে সেই দ্রবণে অ্যাসিড, ক্ষার বা লবণ জাতীয় পদার্থের সেই আয়নগুলো বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে ঘুরে বেড়াবে। 3 নম্বর মতবাদ, তরলের মধ্যে পরিবাহী দণ্ড বা তড়িৎদ্বার রেখে তরলে তড়িৎ প্রবাহ চালালে ঋণাত্মক আয়নগুলো অ্যানোডে এবং ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, যেমনটা আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দেখেছিলাম। এখান থেকে তোমরা আবার দেখে নিতে পারো। এটি হচ্ছে ক্যাথোড,
এই ক্যাথোডের দিকে ধনাত্মক আয়নগুলো আকৃষ্ট হচ্ছে এবং এটি হচ্ছে অ্যানোড, এই অ্যানোডের দিকে ঋণাত্মক আয়নগুলো আকৃষ্ট হচ্ছে। এর পরের মতবাদ, দুটি তড়িৎদ্বারের মধ্যে আয়নগুলোর এই বিপরীতমুখী গতির জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ ধনাত্মক আয়নগুলো ক্যাথোডের দিকে আর ঋণাত্মক আয়নগুলো অ্যানোডের দিকে ধাবমান হওয়ার কারণে এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব সম্পর্কে জানব। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন দিক থেকে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব রয়েছে। আজকের পাঠে 3টি দিক নিয়ে আলোচনা করা হবে। এগুলো হচ্ছে তড়িৎ প্রলেপন, তড়িৎ মুদ্রণ এবং ধাতু নিষ্কাশন ও শোধন। প্রথমেই আমরা তড়িৎ প্রলেপন সম্পর্কে জানব। তড়িৎ বিশ্লেষণ করে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। সাধারণত কোনো কম দামি ধাতু যেমন তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদি দিয়ে তৈরি জিনিসকে জলবায়ু থেকে রক্ষা করার জন্য এগুলোর ওপর সোনা, রূপা এরকম মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়। তোমরা জানো আমাদের প্রকৃতিতে এমন কিছু কম দামি ধাতু রয়েছে যেগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায়। যেমন লোহাকে যদি আমরা কিছুদিন ফেলে রাখি তাহলে সেখানে মরিচা ধরে। সুতরাং লোহার তৈরি জিনিসপত্র ফেলে রাখলেও মরিচা ধরে নষ্ট হয়ে যাবে। তো লোহার তৈরি এই জিনিসপত্র যাতে নষ্ট না হয় সেজন্য ওই লোহার তৈরি জিনিসের ওপর বিভিন্ন মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হয়, আর এই প্রক্রিয়াটি হচ্ছে তড়িৎ প্রলেপন। এতে করে আমরা কম দামে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে পারি এবং সেগুলো দীর্ঘদিন অক্ষতভাবে ব্যবহার করতে পারি। নিচে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে তড়িৎ প্রলেপনের একটি ধারণা দেওয়া হয়েছে। তো এখানে একটি চামচ দেখানো হয়েছে। এই চামচের ওপর একটি প্রলেপ দিয়ে চামচটিকে জলবায়ু থেকে রক্ষা করা সম্ভব। তো যার উপর প্রলেপ দেওয়া হবে সেটিকে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, আর যেই ধাতুর প্রলেপ দেওয়া হবে সেই ধাতুর একটি দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। এতে করে যখন বিদ্যুৎ প্রবাহ চলে তখন এই অ্যানোড থেকে ধাতুগুলো দ্রবণে চলে আসে এবং সেখান থেকে পরবর্তীতে আয়ন তৈরি হয়ে সেগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে এগুলো ক্যাথোডে চলে আসে এবং বাহিরের দিকে অর্থাৎ চারপাশে একটি প্রলেপ তৈরি করে। এই হচ্ছে তড়িৎ প্রলেপন। তড়িৎ প্রলেপনের ফলে আমরা বিভিন্ন জিনিস, কম দামের জিনিস ব্যবহার করতে পারছি এবং সেগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারছি, কারণ তড়িৎ প্রলেপের কারণেই এগুলো জলবায়ু থেকে রক্ষা পাচ্ছে এবং দীর্ঘদিন ভালো থাকছে। এরপর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে তড়িৎ মুদ্রণ। তড়িৎ প্রলেপের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে। অর্থাৎ তড়িৎ প্রলেপের মাধ্যমে বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কোনো একটি হরফ বা অক্ষর তৈরি করব, ব্লক তৈরি করব বা মডেল তৈরি করব। তো এই জিনিসটিকেই বলা হয় তড়িৎ মুদ্রণ। তোমরা এখানে 3টি পয়সা দেখতে পাচ্ছ। তো এইখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তড়িৎ মুদ্রণের ফলেই তৈরি করা সম্ভব। তো তড়িৎ মুদ্রণের ক্ষেত্রে যে কাজটি করা হয় সেটি হচ্ছে মোমের উপর খোদাই করে হরফ, ব্লক বা মডেল তৈরি করা হয়। এরপর সেই খোদাইকৃত অংশের মধ্যে কার্বনের কণা দেওয়া হয়। এতে করে মোমটি বিদ্যুৎ পরিবাহী হয়। পরবর্তীতে সেই বিদ্যুৎ পরিবাহী মোমটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করে সেখানে বিভিন্ন ধাতুর প্রলেপ বা বিভিন্ন ধাতুর আস্তরণ ফেলা হয় এবং ওগুলোকেই পরবর্তীতে আমরা তড়িৎ মুদ্রণ বা ওই ছাপার কাজে ব্যবহার করতে পারি। তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ধাতু নিষ্কাশন ও শোধন। খনি থেকে বস্তু সাধারণত বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে আমরা আকরিক বলে থাকি। তো তড়িৎ বিশ্লেষণ করে আকরিক থেকে ধাতু নিষ্কাশন ও শোধন করা হয়ে থাকে। অর্থাৎ
খনি থেকে আমরা যদি কোনো একটি ধাতু উত্তোলন করি, সেই ধাতুটি 100% বিশুদ্ধ থাকে না। তো সেই ধাতুটিকে বিশুদ্ধ করার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতে পারি। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, অ্যানিমেশন ভিডিও দেখতে পাচ্ছ। তো এখানে এরকম ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ দেওয়া হয়েছে। তো যে ধাতুটি নিষ্কাশন করা হবে সেই ধাতুর একটি দণ্ড এখানে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হয়। এখানে সাধারণত কপার হিসেবে এখানে দেখানো হয়েছে, এই জন্য আমরা কপার ধাতুর একটি দণ্ডকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর এখানে অ্যানোড হিসেবে যেটি নেওয়া হবে সেটি হচ্ছে আমাদের খনি থেকে উত্তোলিত অবিশুদ্ধ বা বিশুদ্ধ নয় এরকম যে কপারের দণ্ড ছিল সেটি। তো এখানে বিদ্যুৎ প্রবাহ করলে এই অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপারের দণ্ডগুলো খসে খসে দ্রবণে চলে আসে এবং সেগুলো আয়নিত হয়। আয়নিত হওয়ার পর এই আয়নগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়ে এখানে জমতে থাকে। জমে পাতলা বা সরু যেই পাতটি প্রথমে নেওয়া হয়েছিল সেই পাতটি বা দণ্ডটি আস্তে আস্তে মোটা হয় এবং এখান থেকে যেই কপারগুলো বের হয়ে আসে সেগুলো বিশুদ্ধ কপার রূপে এখানে জমা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। তোমাদের জন্য দুটি বাড়ির কাজ থাকবে। প্রথম বাড়ির কাজটি হচ্ছে আর্হেনিয়াসের মতবাদ অনুসারে তড়িৎ বিশ্লেষ্য ব্যাখ্যা করো। 2 নম্বর যে বাড়ির কাজ সেটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব লিখো। তো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।